হ্যালো স্টুডেন্টস, এসবি একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুদেশনা বিশ্বাস আবারও আরেকটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এইচএস এর 4th সেমিস্টারের জিওগ্রাফি বিষয়ের সাজেশনের ভিডিও আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি। এখানে আমরা দেখে নেব যে ভূগোলের কোন কোন প্রশ্নগুলো এ বছরের 4th সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই প্রশ্নগুলোরই আলোচনা থাকবে এবং এখানে 2, 3 এবং 5 প্রত্যেকটা নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে অধ্যায় অনুযায়ী। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকো এবং দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে 2, 3 এবং 5 জন্য কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে তোমরা। সবার প্রথমে শুরু করি প্রাকৃতিক ভূগোলের যে জায়গাটা সেখান থেকে। দেখো, সবার প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ ভূগঠন থেকে আলোচনা করব যে কোন কোন প্রশ্ন এখান থেকে আমাদেরকে মূলত পড়তে হবে এবং এই অধ্যায়টাতে কিন্তু 2, 3 এবং 5 তিন রকমের প্রশ্নই থাকবে। প্রথমে দেখো আমরা আলোচনা করব 2 এবং 3 নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়ে যেতে হবে। যেমন প্রথম প্রশ্ন, সমুদ্রবক্ষের বিস্তৃতি কাকে বলে? তাহলে এটা অবশ্যই পড়বে সি ফ্লোর স্প্রেডিং কাকে বলে। তারপরের প্রশ্ন দেখো, স্প্রেডিং জোন কি? তারপর পুরা চৌম্বকত্ব কাকে বলে? তারপর বেনি অফ জোন কাকে বলে? শিবন রেখা কাকে বলে? ট্রান্সফর্ম চ্যুতি কাকে বলে? এখানে প্রত্যেকটা কাকে বলের সাথে তোমরা আরেকটু কিছু তথ্য দিয়ে দেবে। যদি কোনো ধরো সমুদ্রবক্ষের বিস্তৃতি হয় তাহলে এটার প্রবক্তাকে অর্থাৎ হ্যারি হ্যামন্ড হেসের নামটা তোমরা দিয়ে দেবে এবং তার সাথে যদি পারো একটা করে বৈশিষ্ট্য বা কোনো গুরুত্ব তাৎপর্য উদাহরণ এগুলো কিন্তু তোমরা 2 অথবা 3 প্রশ্নে অবশ্যই যুক্ত করবে। তারপর রয়েছে হটস্পট বা তপ্ত বিন্দু কাকে বলে? এটাও 2 জন্য পড়বে। দ্বিতীয় বৃত্তচাপ কাকে বলে? 2 জন্য পড়ছো। অলাকোজেন কাকে বলে? অবশ্যই 2 জন্য পড়বে। মেলাঙ্গে কাকে বলে? অবশ্যই পড়ছো। জিওসিনক্লাইন বা মহিখাত কি? পড়বে। সমুদ্রবক্ষের বিস্তৃতি থেকে দেখো ফেমাস এবং জয়েন্টস এই দুটো আসলে কি? এটা অবশ্যই পড়বে। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে তোমরা আরেকটা পড়বে অবশ্যই, সেটা হচ্ছে ত্রিপাত সংযোগ কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ত্রিপাত সংযোগ কাকে বলে। এটাও কিন্তু 2 জন্য ভালো করে পড়বে। বা ট্রিপল জাংশন কাকে বলে? এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষাতে ভালো করে ত্রিপাত সংযোগ কাকে বলে দেখে যাবে। এরপর দেখো সমুদ্রবক্ষের বিস্তৃতির 3টে প্রধান কারণ আলোচনা করো। এটাও কিন্তু 3 জন্য ভালো করে দেখবে। আর দেখো এছাড়াও 3 জন্য যেটা দেখবে সেটা সম্পর্কে বলে দিই, সেটা হচ্ছে পাতের সঞ্চারণের কারণ। এটাও কিন্তু অবশ্যই 3 জন্য দেখে যাবে। পাত সঞ্চারণ বা পাতের সঞ্চারণের কারণ। আর আরেকটা প্রশ্ন দেখতে পারো 2 জন্য, সেটা হচ্ছে পাত বা প্লেট কাকে বলে? এই কোশ্চেনটা তোমরা 2 জন্য দেখে যেতে পারো। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু 2 এবং 3 জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা প্রত্যেকেই জানো কাকে গঠনকারী পাত সীমানা বলা হয়, কাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় এবং কেন বলা হয়, এগুলো কিন্তু তোমরা 2 জন্য অবশ্যই দেখবে। এগুলো তোমাদের মোটামুটি অনেকেরই জানা, কারণ ক্লাস 8 সিলেবাসেও কিন্তু এগুলো ছিল। তাহলে কাকে গঠনকারী পাত সীমানা বলা হয়? অপসারী পাত সীমানাকে, কারণ এখানে নতুন কোনো ভূত্বকের গঠন হয় সেই জন্য। কাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়? অভিসারী পাত সীমানাকে। এবং কেন হয়? কারণ এখানে কোনো না কোনো ভূত্বকের কি হয়ে যায়? বিনাশ হয়ে যায় সেই জন্য। তাহলে এগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে যাবে। এরপর চলে আসবো ভূগঠন থেকে 5 জন্য কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। সবার প্রথম প্রশ্ন, সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রমাণ। ভালো করে 5টা প্রমাণ সম্পর্কে পড়ে যাবে। পাদ ভূগঠন তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা। পাদ ভূগঠন তত্ত্বটা আসলে কি? কি কি ভূমিরূপ তৈরি হয়? এটার গুরুত্ব কি? এই তত্ত্বটার সমালোচনা কি কি হয়েছিল এই তত্ত্বের? এগুলো কিন্তু ভালো করে দেখবে। তারপর দেখো পাত সীমানা কাকে বলে? প্রকারভেদ আলোচনা করো। এখানে 3টে পাত সীমানা সম্পর্কে একদম চিত্র সহ তোমাদের লিখতে হবে। অভিসারী, অপসারী, নিরপেক্ষ, 3টে পাত সীমানা সম্পর্কে তাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কি কি ভূমিরূপ তৈরি হয়, ছবিটা ঠিক কি, এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে আলোচনা করতে হবে। এরপর দেখো বলছে অভিসারী পাত সীমানায় গঠিত ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ লেখো। তাহলে অভিসারী পাত সীমানার যখন ভূমিরূপ দেখবে তখন অবশ্যই ভালো করে দেখবে মহাদেশীয় মহাদেশীয় এই দুটো পাতের ফলে
পাতের সংঘর্ষের ফলে কি ভূমিরূপ তৈরি হচ্ছে? একটা মহাদেশীয় একটা মহাসাগরীয়, এর ফলে কি তৈরি হচ্ছে? দুটো মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে কি ভূমিরূপ তৈরি হচ্ছে? এই 3 রকমেরই কিন্তু প্রশ্ন ভালো করে দেখে যাবে। তারপর দেখো প্রতিসারি আর অভিসারি পাত সীমানার পার্থক্য। এটাও কিন্তু যখন পার্থক্য লিখবে অবশ্যই সেখানে কিন্তু ছবি এঁকে দেবে দুটো প্লেটের মধ্যে, যে দুটো পাত যখন একে অপরের থেকে দূরে সরে যায় সেটা অপসারী বা প্রতিসারী, আর যখন দুটো পাত একে অপরের মুখোমুখি এগিয়ে আসছে সেটা অভিসারী। তাহলে এগুলো কিন্তু চিত্র সহ চেষ্টা করবে লেখার, তাতে কিন্তু নাম্বার অনেকটাই ভালো ক্যারি করা যাবে। এবার চলে আসি বেশ একটা বড় অধ্যায়, এটা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে 2 এবং 3-এ প্রথমেই দেখে নেব কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে। সবার প্রথমে দেখো 2 এবং 3 নাম্বার থেকে প্রথম প্রশ্ন অবরোহণ এবং আরোহণ, এই দুটো প্রক্রিয়ার পার্থক্য বা কাকে বলে এই জাতীয় প্রশ্ন দেখবে। নগ্নি ভবন কাকে বলে দেখবে। যেহেতু তোমাদের নদী আছে সেই জন্য নদী অববাহিকা, ধারণ অববাহিকা কাকে বলে তার উদাহরণ, জলবিভাজিকা কাকে বলে তার উদাহরণ, নদীর ক্ষয় কাজের যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে। ষষ্ঠ ঘাতের সূত্র ডাব্লিউ হপকিন্সের যে সূত্রটা সেটা ভালো করে দেখবে। গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে যে পার্থক্যটা সেটা খুব ভালো করে দেখে যাবে। এরপর চলে আসবো জলপ্রপাত সৃষ্টির কারণ, এটাও কিন্তু ভালো করে 3-এর জন্য দেখবে। পলল শঙ্কু আর পলল ব্যজনী এই দুটোর পার্থক্য দেখবে। বদ্বীপের শ্রেণী বিভাগ 3টে যে ভাগ সেগুলো চিত্র সহ দেখবে। উপকূল রেখা কাকে বলে দেখবে। তটভূমি 3 রকমের তটভূমি ভালো করে দেখে যাবে, পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমি, পুরোদেশীয় তটভূমি সম্পর্কে চিত্র সহ। তারপর ফেজ কি এটা ভালো করে দেখবে। তারপর দেখো অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য ভালো করে দেখে যাবে, যাতে পার্থক্যটা পড়লে তোমরা এটার সংজ্ঞা, উদাহরণ বা বৈশিষ্ট্য এগুলো লিখতে পারো, সেভাবে দেখে যাবে। আর অবশ্যই দেখবে সোয়াশ ও ব্যাকসোয়াশ এই দুটো দেখবে, এগুলো কি মানে কাকে বলে দুটো বৈশিষ্ট্য অবশ্যই কিন্তু দেখে যাবে। পরের অংশটায় চলে আসি, এখানেও 2 এবং 3 রয়েছে, সেটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ কাকে বলে। স্ট্যাক এবং স্ট্যাম্পের পার্থক্য লেখো। সম্মুখ এবং পশ্চাৎ তটভূমির পার্থক্য লেখো। স্পিট কাকে বলে, টম্বলো কাকে বলে, ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো কোশ্চেন। প্রবাল প্রাচীর কাকে বলে, কোরাল ব্লিচিং কাকে বলে, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণগুলো ঠিক কি কি এটা দেখবে। এরপর ইয়ারদান এবং জিউগেনের মধ্যে পার্থক্য দেখবে। ইনসেল বার্জ কাকে বলে অবশ্যই দেখবে। বারখান এবং সিফ বালিয়ারির পার্থক্য দেখবে। গ্রেট গ্রিন ওয়াল কি দেখে যাবে। পেডিমেন্ট এবং বাজাদার পার্থক্য পড়বে। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কোন ভূমিরূপকে বলা হয় এবং কেন। ভ্যালি ট্রেন কাকে বলে দেখবে। মরুদ্যান বা ওয়েসিস কি এবং কিভাবে গঠিত হয় সেটাও অবশ্যই কিন্তু দেখবে। এগুলো সবই এখান থেকে যেগুলো দেখতে পেলে বেশিরভাগই 3-এর প্রশ্ন হিসেবে কিন্তু এগুলোকে দেখে যাবে। তারপর দেখো 5 নম্বরের কি কি প্রশ্ন পড়তে হচ্ছে এই অধ্যায়টা থেকে। এটা অনেক বড় অধ্যায়, দেখে নাও কি কি পড়তে হবে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 5টা ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ একদম পড়তে হবে। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 5টা ভূমিরূপ চিত্র সহ আলোচনা। বদ্বীপের শ্রেণী বিভাগ, এটা 3-এর জন্য যেমন দেখবে 5-এর জন্যও দেখতে পারো। উপকূলের শ্রেণী বিভাগ, উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, যৌগিক উপকূল এগুলো সম্পর্কে দেখতে হবে। রিয়া উপকূল, ডালমেশিয়ান উপকূল, ফিয়র্ড উপকূল এগুলো কিন্তু শ্রেণী বিভাগের মধ্যে আসবে। সবগুলো সম্পর্কে কিন্তু ছোট ছোট পয়েন্ট আকারে পড়তে হবে। আবার এই উপকূলের শ্রেণী বিভাগ থেকেও কিন্তু 2-এর প্রশ্ন আসতে পারে, যেমন উত্থিত উপকূল কাকে বলে, রিয়া উপকূল কাকে বলে, ফিয়র্ড উপকূল কাকে বলে। এটাকে আর আলাদা করে দেওয়া নেই, তার কারণ এখান থেকেই কিন্তু প্রশ্ন চলে আসবে যদি এটাকে রেডি করো। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত 5টা ভূমিরূপের চিত্র সহ বর্ণনা লেখো। তারপরে দেখো সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। প্রবাল প্রাচীরের শ্রেণী বিভাগ আলোচনা করো। তারপর হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ লেখো। তারপর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তারপর বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তারপর বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তাহলে এখান থেকে কিন্তু অধিকাংশই ভূমিরূপ সংক্রান্ত প্রশ্ন আসবে, যেখানে আমরা দেখতে পাবো কখনো হিমবাহের সাথে জলধারা, কখনো আসবে বায়ুর সাথে জলধারা, কখনো শুধু নদীর ক্ষয় বা সঞ্চয়, কখনো দেখতে পাবো বায়ুর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ।
চিত্রসহ, যা লিখবে এখানে সবই চিত্রসহ, তবেই কিন্তু পূর্ণ মান পাওয়া যাবে। এবার চলে আসি পরের অধ্যায়ে, যে অধ্যায়টার নাম হচ্ছে ক্ষয়চক্র। এখানে 2 এবং 3-এর জন্য কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ক্ষয়চক্রের সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা কাকে বলে? তৃতীয়, আবদ্ধ নিয়মতন্ত্র কাকে বলে? চতুর্থ প্রশ্ন, উন্মুক্ত নিয়মতন্ত্র কাকে বলে? তারপরের প্রশ্ন দেখো, ডেভিসের ত্রয়ী বা ট্রিও অফ ডেভিস কি? তারপর পর্যায়িত ঢাল কাকে বলে? তারপর দেখো, নদীর গ্রাস কাকে বলে? পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি, অবশ্যই এই চ্যাপ্টারে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেনিপ্লেন, পেডিপ্লেন এগুলো প্রত্যেকটাই। মোনাডনক কাকে বলে? বোলসন কাকে বলে? পেডিপ্লেন কাকে বলে? ইনসেলবার্টস কাকে বলে? এখানে লেখার সময় অবশ্যই কোন ক্ষয়চক্রে এটার উল্লেখ আছে, যেমন ইনসেলবার্টস হলে সেটা শুষ্কতার ক্ষয়চক্রে উল্লেখ আছে, যদি মোনাডনক হয় সেটা ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রে এটার উল্লেখ রয়েছে। তাহলে কে উল্লেখ করেছেন, কার কোন ক্ষয়চক্রে উল্লেখ আছে, এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। এরপর পুনর্যৌবন লাভ কাকে বলে, এটা পড়বে। নিক বিন্দুতে কেন জলপ্রপাত সৃষ্টি হয়, এটা ভালো করে 3 নম্বরের জন্য তৈরি করে যাবে। তারপর স্থিতিশীল আর গতিশীল পুনর্যৌবন লাভের পার্থক্য, এটাও কিন্তু 3-এর জন্য ভালো করে তৈরি করবে। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু 2 এবং 3-এর জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পার্টটা তো পুরোটাই 2-এর জন্য ভালো করে পড়বে, আর এই পার্টটা থেকে কিন্তু তোমরা 3-এর জন্য ভালো করে উত্তরগুলো তৈরি করবে। প্রত্যেকটা সংজ্ঞা পয়েন্ট করে, বৈশিষ্ট্য পয়েন্ট করে এগুলোর উত্তর লিখবে। এর পরের প্রশ্নে চলে আসি, ক্ষয়চক্রের 5 নাম্বার কি কি পড়তে হবে। সেটা হচ্ছে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র, তার যে বিভিন্ন পর্যায়গুলো, অর্থাৎ যৌবন, পরিণত, বার্ধক্য, এগুলো সম্পর্কে ভালো করে পড়বে। এই পর্যায়গুলোতে কোথায় কি ভূমিরূপ তৈরি হয় সেগুলোও কিন্তু ভালো করে দেখবে। এরপর ডেভিসের শুষ্কতার ক্ষয়চক্রের যে পর্যায়গুলো রয়েছে, অর্থাৎ এখানে 4টে পর্যায় রয়েছে, সেগুলো সম্পর্কে ভালো করে দেখবে। ডেভিসের স্বাভাবিক এবং শুষ্কতার ক্ষয়চক্রের পার্থক্য লেখো, এটাও ভালো করে দেখবে। এরপর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্রসহ লেখো, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে। যেরকম ভাবে এটাও খুবই গুরুত্বপূর্ণ, আবার এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর দেখো, পেনিপ্লেন আর পেডিপ্লেনের পার্থক্য তৈরি করবে। মোনাডনক এবং ইনসেলবার্টজের পার্থক্য তৈরি করবে। এগুলো কিন্তু সবকটাই তৈরি করতে হবে। তবে প্রথম যে 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই ক্ষয়চক্রের অধ্যায় থেকে, যে কোনো একটা এখান থেকেও আসতে পারে। এরপর চলে আসি বায়ুমণ্ডলের অধ্যায়। বায়ুমণ্ডলের ক্ষেত্রে প্রথমে দেখে নেব 2 এবং 3-এর জন্য কি কি পড়তে হবে। সবার ফার্স্ট দেখো, ঘূর্ণবাত বা সাইক্লোন কাকে বলে? আইপিসিজেড কি বা কাকে বলে, ছবি সহ লিখবে। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? কোরিওলিস বল কাকে বলে? ফ্রন্টোজেনেসিস কাকে বলে? স্থির সীমান্ত কাকে বলে? সাইক্লোজেনেসিস কাকে বলে? অন্তর্লীন সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট কাকে বলে? এরপর দেখো, ব্যারোক্লিনিক অবস্থা কাকে বলে? অক্লুশন কাকে বলে? এগুলো সব 2-এ। ব্যারোট্রপিক অবস্থা কাকে বলে? ফ্রন্টোলিসিস কাকে বলে? উষ্ণ এবং শীতল সীমান্তের পার্থক্য লেখো। প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে? এডব্লিউ আর বিডব্লিউ, এই দুটো কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ থেকে ভালো করে পড়বে। এডব্লিউ কি, তার বৈশিষ্ট্য কি, এডব্লিউ জলবায়ুটার, আর বিডব্লিউ কি, বিডব্লিউর বৈশিষ্ট্য কি। ডেনড্রোক্রোনোলজি কাকে বলে, পড়তে হবে। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? ওজোন গহ্বর কি, এটাও কিন্তু ভালো করে দেখবে। এই কোশ্চেন গুলো সবকটাই 2 এবং 3-এর জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবার বায়ুমণ্ডলের 5-এর থেকে তোমরা কি কি প্রশ্ন তৈরি করবে দেখো ভালো করে। একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবন চক্র আলোচনা করো। ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ আলোচনা করো। এটা যদিও নতুন রয়েছে সিলেবাসে, দিতেই পারে, নতুন বলা যেতে পারে না, এটা হচ্ছে বায়ুমণ্ডলের চ্যাপ্টারে রয়েছে এবং এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। সরি, ভুল বললাম, এটা নতুন না, এটা ছিল আগেও। জলবায়ু পরিবর্তনের প্রমাণ লেখো। জলবায়ু পরিবর্তনের কারণ আলোচনা করো। গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ, প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়। 3টে একটু রিডিং পড়ে যাবে, যে কারণ কি কি, নিয়ন্ত্রণের উপায় কি কি এবং প্রভাব হতে পারে সেই বিষয়টা। এরপর চলে আসি বায়ুমণ্ডলের অধ্যায়টাতে। 2 এবং 3-এর জন্য কি পড়বে সেটা প্রথমে দেখে নেব। দেখো, সবার প্রথমে বায়ুমণ্ডল কাকে বলে? সমুদ্র স্রোত কাকে বলে?
সমুদ্র তরঙ্গ কাকে বলে? উষ্ণ এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। ড্রিফট কি? কুণ্ডলী বা গায়র কাকে বলে? মধ্য আটলান্টিক শৈলশিরা কি এবং এর বৈশিষ্ট্য কি? অবশ্যই দেখবে। এল নিনো লা নিনার পার্থক্য, এটা কিন্তু 3 জন্য ভালো করে পড়বে। এরপর দেখো শৈবাল সাগর কাকে বলে বা সার্গাসো সি কি? তারপর হিমপ্রাচীর কাকে বলে? মগ্নচড়া কাকে বলে? হিমশৈল কাকে বলে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কেন প্রায়ই ঝড়ঝঞ্ঝা এবং ঘন কুয়াশা সৃষ্টি হয়? এটা 3 জন্য দেখবে। জিওস্ট্রফিক স্রোত কাকে বলে? অবশ্যই দেখবে। এবং এর সাথে সাথে মৌসুমী স্রোতটাও কিন্তু ভালো করে দেখবে। এরপর দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। উত্তর এবং দক্ষিণ এই দুটো প্রশান্ত মহাসাগরীয় স্রোতের বিবরণ দাও। উত্তর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতের বিবরণ দাও। জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। ভারত মহাসাগরের স্রোতের বিবরণ দাও। বিশ্ব জলবায়ুতে এল নিনো এবং লা নিনা এই দুটো সমুদ্র স্রোতের কি প্রভাব রয়েছে সেটা আলোচনা করো। তাহলে এগুলো অবশ্যই ভালো করে দেখবে। এরপর চলে আসি জীবমণ্ডলের অধ্যায়ে। 2 এবং 3 জন্য কি কি পড়বে দেখে নেওয়া যাক। জীব বৈচিত্র্যের সংজ্ঞা। মেগা বায়োডাইভার্সিটি কি? আলফা, বিটা এবং গামা 3টে জীব বৈচিত্র্য সম্পর্কেই কিন্তু পড়বে উদাহরণ সহকারে। ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন কাকে বলে? বিলুপ্ত প্রজাতি কাকে বলে? বিপন্ন প্রজাতি কাকে বলে? বিপদগ্রস্ত প্রজাতি কাকে বলে? এবং এদের প্রত্যেকের সাথে যেন উদাহরণ অবশ্যই থাকে কোন প্রজাতিগুলো বিলুপ্ত, বিপন্ন এবং বিপদগ্রস্ত। এরপর রেড ডেটা বুক কাকে বলে? গ্রিন ডেটা বুক কাকে বলে? কিস্টোন প্রজাতি কি? ব্ল্যাক ডেটা বুক কাকে বলে? এন্ডেমিক প্রজাতি কাকে বলে? বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? জৈবিক মরুভূমি কাকে বলা হয় এবং কিভাবে এটা সৃষ্টি হয়? সুরক্ষিত এবং সংরক্ষিত অরণ্যের পার্থক্য লেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে? ইনভিট্রো সংরক্ষণ কাকে বলে? IUCN এগুলোর ফুল ফর্ম এবং এগুলো কি, এদের সদর দপ্তর কোথায় পড়বে? WWF কি, ফুল ফর্ম, সদর দপ্তর, কেন, কি উদ্দেশ্যে এগুলোকে গঠন করা হয় পড়বে। MABP এটাও কি, কাকে বলে এবং কি উদ্দেশ্যে গঠন করা হয় সেটা অবশ্যই কিন্তু দেখবে। এরপর দেখো জীবমণ্ডল থেকে 5 যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা কি কি। জীব বৈচিত্র্যের প্রকারভেদ মানে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক এই বৈচিত্র্যগুলো সম্পর্কে ভালো করে দেখবে। জীব বৈচিত্র্যের গুরুত্ব ভালো করে দেখবে। জীব বৈচিত্র্য বিনাশের কারণ দেখবে। জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি দেখবে। ইনসিটু এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্যটা দেখবে। ইনসিটু সংরক্ষণের যে পদ্ধতিগুলো, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলোকে বেশি ভালো করে কিন্তু পড়বে। নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য কেন বেশি, এই আধিক্যের কারণটাও কিন্তু ভালো করে দেখে যাবে। এরপর চলে আসবো জনসংখ্যা ভূগোলে অর্থাৎ মানবীয় ভূগোলে। দেখো এখান থেকে তো আমরা প্রত্যেকেই জানি যে 2 এবং 3 প্রশ্ন হয় এই অধ্যায়গুলো থেকে, আর কোনো 5 প্রশ্ন হয় না। প্রাকৃতিক ভূগোলের থেকেই কিন্তু একটা 5 তোমাকে লিখতে হবে। দেখো পরিব্রাজন কাকে বলে? প্রথম কোশ্চেন। পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর কাকে বলে? দেখবে আকর্ষণ শক্তি, বিকর্ষণ শক্তি। আন্তর্জাতিক পরিব্রাজন কাকে বলে? উদাহরণ কি দেখবে। অন্তর্দেশীয় পরিব্রাজন কাকে বলে? উদাহরণ দেখবে। অভিবাসন এবং প্রবাসনের মধ্যে পার্থক্য লেখো, দেখবে। ব্রেন ড্রেন আর ব্রেন গেইন কাকে বলে? এটাও ভালো করে দেখবে। প্রতিষেধক পন্থা, তোমরা জানো ম্যালথাসের যে তত্ত্বটা সেটা কিন্তু এবছর নতুন অ্যাড করা হয়েছে। ম্যালথাসের তত্ত্ব থেকে এই প্রতিষেধক পন্থাটা ভালো করে দেখে যাবে। কাম্য জনসংখ্যা কাকে বলে? ম্যালথাসের তত্ত্বের দুটো গুরুত্ব। ম্যালথাসের তত্ত্বে ইতিবাচক পন্থা বলতে কি বোঝানো হয়েছে এবং সেই পন্থাগুলো কি। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? এই জায়গাগুলো কিন্তু 2 জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসি 3 প্রশ্ন জনসংখ্যা ভূগোল থেকে, খুব ইম্পর্টেন্ট। জাতীয় জনসংখ্যা নীতি 2000, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের কৌশলগুলি লেখো। জনবিবর্তন মডেলে ভারতের স্থান আলোচনা করো। এছাড়াও দেখো জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়, এই যে 5টা পর্যায়, প্রত্যেকটাই কিন্তু ভালো করে 3টে করে অন্তত পক্ষে বৈশিষ্ট্য, এই পর্যায়ে কোন দেশগুলো পড়ছে এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। জনাকীর্ণতা এবং জনস্বল্পতার পার্থক্য, আর এই কোশ্চেন গুলো দেখবে জনাকীর্ণতাকে
কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, জনস্বল্পতাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এর ফলে কি সমস্যা হয়, এগুলো দেখবে। ম্যালথাসের জনসংখ্যা সম্পর্কিত যে তত্ত্ব ম্যালথাস দিয়েছেন, সেই তত্ত্বটার মূল বিষয়বস্তুটা ঠিক কি সেটা আলোচনা করতে দিতে পারে। গ্রাম থেকে শহরে পরিব্রাজনের কারণ লেখো, পরিব্রাজনের প্রভাব লেখো, এটাও কিন্তু ভালো করে দেখবে। এরপর মানব উন্নয়ন সূচক, এই জায়গাটাও কিন্তু নতুন। দেখো 2 নাম্বার কি কি পড়ছো, মানব উন্নয়ন কাকে বলে, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কাকে বলে, সক্ষমতাগত দৃষ্টিভঙ্গি কাকে বলে, দারিদ্রতা সূচক বলতে কি বোঝো, মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো, এগুলো সব 2 এর জন্য পড়বে। এরপর চলে আসি এখান থেকে 3 নম্বরের প্রশ্নের জন্য কি কি গুরুত্বপূর্ণ। মানব উন্নয়নের যে স্তম্ভগুলো সেগুলো লিখতে দিতে পারি, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং সক্ষমতাগত দৃষ্টিভঙ্গির তুলনামূলক পার্থক্য দিতে পারে, কল্যাণমূলক এবং সক্ষমতাগত দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য এবং তার সাথে সমালোচনাও করতে দিতে পারে, বা এগুলো সম্পর্কে লিখতেও দিতে পারে। তাহলে এটাও কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। এবার চলে আসি ভারতের যে ভূগোলের জায়গাটা রয়েছে সেখান থেকে ভারতীয় শিল্প কি, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, উদাহরণ অবশ্যই মাস্ট এই কোশ্চেন গুলোর সাথে। শিকড় আলগা শিল্প কাকে বলা হয় এবং কেন বলা হয়, পণ্য সূচক কাকে বলে, পিসি কালচার কাকে বলে, পিলেজিক এবং ডেমারসাল মাছের পার্থক্য লেখো, কাগজ শিল্পের কাঁচামাল কি, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল, এগুলো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখবে। সংকর ইস্পাত কাকে বলে, সেল কি, পরিবহনের দোলক নীতি কাকে বলে, পেট্রো রসায়ন বা তেল রসায়ন শিল্প কাকে বলে, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন, অনুসারী শিল্প কাকে বলে, উদাহরণ এর সাথে অবশ্যই মাস্ট। কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় এবং কেন বলা হয় পড়বে। তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে, এই দুইগুলো কিন্তু ভারতীয় যে শিল্পের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমরা ভালো করে তৈরি করবে। এরপর চলে আসি 3 নম্বরের প্রশ্নে, কি কি রয়েছে, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব লেখো, ভারতে মাছ চাষের উন্নতির কারণ, ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণ, ভারতে কাগজ শিল্পের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে লেখো, পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো, দুর্গাপুরকে কেন ভারতের রুর বলা হয় কারণ 3টে অবশ্যই দেখবে, ভিলাই এবং জামশেদপুর এই দুটো আলাদা আলাদা ভাবে পড়বে, লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি এই দুটো জায়গায়, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে পেট্রো রসায়ন শিল্পের সমস্যা এবং সম্ভাবনা লেখো, ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো, ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখো, ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি আলোচনা করো। তাহলে এটাও কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে, এইগুলো 3 জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের অংশে চলে আসি, ভারতীয় পরিপ্রেক্ষিতে জনবসতি ও উন্নয়ন, এখান থেকে এই দুইগুলোকে খুব ভালো করে পড়বে। প্রথম কোশ্চেন জনবসতি কাকে বলে, দ্বিতীয় হ্যামলেট কাকে বলে, তৃতীয় সেন্সাস গ্রাম কি বা কাকে বলে, সেন্সাস গ্রামের মানদণ্ডগুলো কি বা ভারতীয় আদমশুমারি আয়োগ অনুযায়ী গ্রামীণ বসতির কি কি সূচক হতে পারে সেটা পড়তে হবে। জলবিন্দু বা আর্দ্রবিন্দু বসতি কাকে বলে, এর সাথে অবশ্যই উদাহরণ দেখে যাবে। রৈখিক বসতি কাকে বলে, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে তার উদাহরণ দেখবে। ভারতীয় আদমশুমারি অনুযায়ী শহরের বা পৌর বসতির মানদণ্ড বা সূচকগুলো দেখে যাবে। মহানগর বা মেট্রো সিটি কাকে বলে, যখনই কোনো সিটি লিখবে তার সাথে কিন্তু উদাহরণ অবশ্যই মাস্ট দেবেই। মেগা সিটি কাকে বলে তার উদাহরণ, কনারবেশন কাকে বলে উদাহরণ, স্যাটেলাইট টাউন বা উপনগর কাকে বলে, তারপর রারবান কাকে বলে, মেগালোপলিস কাকে বলে, স্মার্ট সিটি কাকে বলে, ভূমি আচ্ছাদন কি, ভূমি ব্যবহার কি, বৃহৎ জোট আর ক্ষুদ্র জোট এগুলো কাকে বলে। ভীষণ ভালো করে দেখবে, স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, এই জায়গাটাও কিন্তু খুব ভালো করে দেখবে। এগুলো জনবসতি এবং উন্নয়ন থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 এর। এবার চলে আসি 3 প্রশ্নে কি কি পড়তে হবে, 3 নম্বরের জন্য কি কি পড়বে। প্রথমেই গ্রামীণ আর পৌর বসতির পার্থক্য লেখো, গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ আলোচনা করো, রৈখিক বসতি গড়ে ওঠার কারণ লেখো,
বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ লেখো। গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত এই দুটো জনবসতির পার্থক্য লেখো। ভারতের জমি খণ্ডীকরণের কারণ লেখো। তারপর ভারতের সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো। বৃহৎ জোটের সুবিধা এবং অসুবিধা, ক্ষুদ্র জোটের সুবিধা এবং অসুবিধা, কার্যাবলী অনুযায়ী পৌর বসতির শ্রেণী বিভাগ, ছোট ছোট করে শুধু কাকে বলে উদাহরণ লিখতে হবে। পৌর বসতির আয়তন বা জনসংখ্যা অনুযায়ী শ্রেণী বিভাগ আলোচনা করো। এখানে ওই শহর, নগর, তারপরে মহানগর, অতি মহানগর, এগুলো সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করতে হবে। এবার চলে আসি একদম শেষ অধ্যায়ে। 2 নম্বরে কি কি পড়বো, নির্বাচিত বিষয় এবং সমস্যায় ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। এই চ্যাপ্টারটা পুরোটাই নতুন। এখান থেকে 2 নম্বরের জন্য যেটা পড়বে সেটা হচ্ছে জল দূষণ কাকে বলে, দ্বিতীয় ইউট্রোফিকেশন কাকে বলে, নমামি গঙ্গে কি, নমামি গঙ্গের উদ্দেশ্য কি, বায়ু দূষণ কাকে বলে, বায়ু মান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কি, ধোঁয়াশা বা স্মগ কাকে বলে, 2016 গ্রেট স্মগ কোথায় হয়েছিল এবং বিষয়টা কি, গ্রিন দিল্লি কি, পশ্চিমবঙ্গে আর্সেনিক প্রবণ অঞ্চলগুলির নাম লেখো, আর্সেনিকোসিস কি, মানুষ আর পশুর মধ্যে যে সংঘাত সেটা কি এবং কোথায় দেখা যায়, মাটি বা ভূমি অবনমন কাকে বলে বা অবক্ষয় কাকে বলে, গ্যাপ গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, এটাও দেখতে হবে। লাস্ট একদম পার্টে চলে এসেছি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের 3 প্রশ্নের জন্য কি গুরুত্বপূর্ণ, গঙ্গার জল দূষণের কারণ, গঙ্গার জল দূষণের প্রভাবগুলো কি কি, গঙ্গার জল দূষণের ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণের উপায় কি, কলকাতার বায়ু দূষণের কারণটাও 3 দেখবে, প্রভাব 3 এবং ব্যবস্থাপনাটাও 3। 3টে করে পয়েন্ট ভালো করে পড়বে, বেশি পড়বার প্রয়োজন নেই কারণ এগুলো মোটামুটি তোমাদের প্রত্যেকেরই জানা, সহজেই তোমরা কিন্তু এগুলো লিখতে পারবে। দিল্লিতে বায়ু দূষণের কারণ, প্রভাব আর ব্যবস্থাপনার উপায়। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের কারণ, প্রভাব আর ব্যবস্থাপনাগুলি লেখো। আর জঙ্গলমহলে ভূমি অবক্ষয়ের কারণ, প্রভাব এবং ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। এই চ্যাপ্টারটা যেহেতু একেবারেই নতুন চ্যাপ্টার, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে বা কোন কারণটাই দেবে বা কোন প্রভাবটাই দেবে এটা কিন্তু বলা বেশ মুশকিল। সেই জন্য এই চ্যাপ্টারটাতে ওভারঅল দেখে যাবে, তাতে 2 এবং 3, 2 তো এর বাইরে সেরকম আসার মতন প্রশ্ন নেই, কিন্তু 3 কিন্তু প্রত্যেকটারই কারণ, প্রভাব এবং ব্যবস্থাপনার উপায়গুলো দেখবে। তাহলে আজকে আমাদের ভূগোলের যে সাজেশন সেটা এই পর্যন্তই। চতুর্থ সেমিস্টারে উচ্চ মাধ্যমিকে ভূগোলের যা প্রশ্ন সব এই রিলেটেড প্রশ্নই হতে চলেছে। আশা করছি তোমরা যদি এই ভিডিওটাতে আলোচনা করা প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও তাহলে পরীক্ষাতে অবশ্যই এর ভেতর থেকেই কিন্তু তোমরা প্রায় 90% ওপরেই কিন্তু তোমরা লিখে আসতে পারবে। সুতরাং আর কোনো চিন্তার কারণ নেই, ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো, কারণ এখানে এইচএস এর 4th সেমিস্টারের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন ভিডিও একটা করে আসছে, মানে পরপর আসছে। তার জন্য চোখ রাখতে হবে এসবি একাডেমির ইউটিউব চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এবং বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে তোমরা একদম ভুলো না, যাতে তারাও উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে প্রত্যেকটা পরীক্ষা দাও এই কামনা করি। ধন্যবাদ।